পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমির মধ্যে অন্যতম হল সুন্দরবন। সুন্দরবনের অপরূপ সৌন্দর্যতা মনকে মুগ্ধতায় ভরিয়ে দিলেও বর্ষায় সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। রোমাঞ্চকর রোমহর্ষক ম্যানগ্রোভ অরণ্য এবং খাড়িপথ ধরে এগিয়ে চলা এই এক অদ্ভুত অনুভূতি। তার সাথে যদি থাকে ইলিশ উৎসবের আয়োজন, তাহলে তো পুরো ষোলকলা পূর্ণ। আজ দ্বিতীয় দিনের সুন্দরবন সফরে আপনারা দেখবেন সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, বনবিবি ভরানী ইত্যাদি। ঘড়িতে সময় সকাল 7টা। তৈরি হয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের জলযান। প্রথমে আজকে আমাদের দেখানো হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে আপনারা দেখতে পাবেন এখানে শুধুমাত্র টার্টেল, যে টার্টেলটা বিরল প্রজাতির টার্টেল মানে কচ্ছপ, তাকে রাখা হয়েছে যখন সংরক্ষণের জন্য, মাঝে মাঝে ভেসে ভেসে উঠছে জলের উপরে, এটা দেখতে পাবেন। তার সঙ্গে ক্রোকোডাইল পন্ড আছে, অস্টাওয়ার আছে। ওটা দেখার পরে আমরা অপোজিট জেটি ঘাটে বেরিয়ে যাব। সুন্দরবনটা পুরো ন্যাচারাল ফরেস্ট, এখানে বন্যপ্রাণী দেখার জন্য, বাঘ বা হরিণ, বনশুয়োর এসব দেখার জন্য সাইলেন্স থেকে দেখার চেষ্টা করবেন। এই পুকুরে আছে বেশ কিছু বিরল প্রজাতির কচ্ছপ। নাম হলো রিভার টেরাপিন। এটি হলো সুন্দরবনের বিখ্যাত গোলপাতা গাছ। এই গাছের পাতা নারকেল গাছের মতন হলেও এই গাছের ফল যেহেতু গোল, সেইখান থেকে এই গাছের নাম গোলপাতা হয়েছে। এই পুকুরে আছে বেশ কিছু কুমির। এরই মাঝে আমরা দেখা পেলাম একটি ছোট্ট কুমিরের। এরপর আমাদের গন্তব্য ওয়াচ টাওয়ার। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে কি কি দেখা যায় চলুন আমরা শুনে নিই। ওয়াচ টাওয়ার, তাই তো? ভিউ ছাড়া কিছু পাবেন। আচ্ছা, জঙ্গলের উপরে ভিউ এবং জঙ্গলের সামনে ওপেন করা ম্যানমেড পন্ড। যে ম্যানমেড পন্ডটাতে বাঘ জল খেতে আছে, ওটা জলটাই বর্ষার জল। আচ্ছা, বুঝতে পেরেছি। মিষ্টি জল, বুঝতে পেরেছি, মানে ওটা মিষ্টি জল, তাই তো? তো মিষ্টি জল পায় না, সব লবণ জল এরিয়া। এইখানে বাঘের জন্য ব্যবস্থা করা আছে, মাঝে মাঝে ম্যানমেড পন্ড বানানো। এই ম্যানমেড পন্ডটা তারা বাঘ কেন, শুধু হরিণ, বনশুয়োর, অন্য বন্যপ্রাণী জল খেতে আসে। আচ্ছা, ওকে। তাদের কোনো ফিক্স কোনো টাইম নেই, তাদের মর্জি। বুঝতে পেরেছি, ঠিক আছে। সজনেখালি ওয়াচ টাওয়ারে ওঠার সময় দেখা মিলল মৌমাছির চাকের। এই ওয়াচ টাওয়ার থেকে এই রকম দৃশ্য ধরা পড়ে। যে সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নাম হয়েছে, তারও দেখা মিলবে এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। আর এই হলো সুন্দরী গাছের শ্বাসমূল। এটি হলো মাতলা ট্যুরিজম প্রপার্টি। আপনারা চাইলে এই সজনেখালিতে রাত্রি যাপনও করতে পারেন। বুকিং ডিটেলস আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পুনরায় আমরা এগিয়ে চললাম আমাদের লঞ্চের দিকে। ঘড়িতে সময় সকাল 8:30। আজকের প্রাতরাশে আমাদের দেওয়া হয়েছিল লুচি এবং চানা মশলা। ইয়েলো পোর্শনটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, টুরিস্টদের অ্যালাউ করা হয়। আচ্ছা, ভালো করে দেখে নিন, যারা মনে করেন ফটো নেব নিতে পারেন। আর গ্রিন পোর্শন হচ্ছে বাফার জোন এরিয়া। বাফার জোন মিনস ফিশারম্যান উইথ টুরিস্ট অ্যালাউড করা হয়। কোর জোন অ্যাকচুয়ালি কোর এরিয়া, সেখানে কাউকে পারমিশন দেওয়া হয় না, শুধুমাত্র ফরেস্টের লোক পেট্রোলিং করতে যায়। আজকে আপনারা ইয়েলো পোর্শনে 3টি জায়গা দেখছেন, একটা দেখেছেন, আরো 2টো জায়গায় নামবেন। গ্রিন পোর্শনটা হচ্ছে বাংলাদেশ সাইডে, রায়মঙ্গলের পাশাপাশি কিছু স্পট বানানো আছে, ওটা বাফার জোন এরিয়া। ফিশারম্যান উইথ টুরিস্টদের অ্যালাউ করা হয়।
যদি কোনো সময় প্রোগ্রাম করেন 3-4 দিনের, তাহলে প্রোগ্রাম সম্ভব। এরকম 1 ডে 1 নাইটের প্রোগ্রামও হয় না, 2 নাইটের হয় না। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমির মধ্যে অন্যতম হল এই সুন্দরবন। ভারত এবং বাংলাদেশ মিলিয়ে প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনভূমি। এর মধ্যে 65% বাংলাদেশ এবং বাকি 35% ভারতের অন্তর্ভুক্ত। এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু খুবই অনিশ্চিত। বনভূমি কিংবা খাড়ির মধ্যে থেকে মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ করে জীবনযাত্রা চালায় এখানকার মানুষজন। এটি হলো সুদর্ণখালী নদীর চ্যানেল। এই চ্যানেলের বাঁ দিকের জঙ্গলটির নাম হলো পীরখালি 1 এবং ডান দিকের জঙ্গলটির নাম হলো পীরখালি 2। সুদর্ণখালীতে শুধুমাত্র ম্যানগ্রোভ পার্ক, বোটানি স্টুডেন্টদের জন্য, তার সঙ্গে স্টাফ কোয়ার্টার, বনদেবী টেম্পল, এবং আমরা হেঁটে হেঁটে অস্টার যাবো। অস্টারের সামনে ফ্রন্ট সাইডে ম্যানমেড পন্ড করা, পন্ডের পাশাপাশি অবজার্ভ লাইন, যেগুলো জঙ্গল কেটে ব্ল্যাঙ্ক প্লেস বানানো, কোনো অ্যানিমাল যখন পাস করে যাবে দেখতে পেতে পারি আমরা এরকম পরিবেশটা বানানো। আর সেখান থেকে 2.5 থেকে 3 ঘন্টা পরে যে জার্নিটা হবে সেটা চ্যানেল দিয়ে যাবো, খালি দিয়ে যাবো। এই সময় যদি কোনো বন্যপ্রাণী বাইরে বেরিয়ে আসে যা সুইমিং করে যায়, এটাই দেখে ফেলতে পারি। তাই এখানে সম্পূর্ণ ন্যাচারাল ফরেস্ট, ন্যাচারাল অ্যানিমালস কখন কোথায় দেখা যাবে আপনার লাখ বলবে। গাইডের কথা শুনতে শুনতে মনোনিবেশ করলাম নদীর একধারের ঘন জঙ্গলের দিকে। এরপর আমরা এসে পৌঁছালাম সুদর্ণখালীতে। সুদর্ণখালীতে ঢুকে আপনারা প্রথমে দেখতে পাবেন বনদেবীর মূর্তি। ডান দিকে রয়েছে একটি ম্যানগ্রোভ পার্ক, যেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ। এখানে যে ফলটি পড়ে আছে সেগুলি হলো সুন্দরী গাছের ফল। এই ফলগুলি জুলাই মাসে ঝরে যায় এবং সেই ফল থেকেই আবার নতুন সুন্দরী গাছের জন্ম হয়। আর এটি হলো সুন্দরী গাছের ফুল। সবচেয়ে মধু হয় ভালো জানেন সুন্দরবনে খলসি ফেমাস। খলসির হানি হচ্ছে ফেমাস। খলসি কারণ খলসি ফুলটা যখন ফার্স্ট ফোটে, অন্য কোনো সব ফুল আর ফোটে না। এটি হলো সেই বিখ্যাত খলসি ফুল, যেই ফুল থেকে সবথেকে ভালো মধু পাওয়া যায়। সুন্দরবনের কোন জায়গায় আপনারা সবথেকে ভালো খলসি ফুলের মধু পাবেন সেটি আমরা এই পর্বটিতে আপনাদের সামনে তুলে ধরব। এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা জঙ্গলের এই চ্যানেলগুলি দেখতে পাবেন। এই চ্যানেলগুলি কিন্তু বন দপ্তরের তৈরি করা। এই চ্যানেলগুলির জন্যই দূরের জঙ্গল খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। কোনো জঙ্গলি জন্তু যদি জঙ্গল পার করে অথবা জল খেতে আসে, তাহলে খুব ভালোভাবেই এইখান থেকে দেখা যাবে। আপনারা যদি বাঘ কিংবা অন্যান্য জীবজন্তু দেখতে পাবেন এই আশা নিয়ে যদি সুন্দরবন বেড়াতে যেতে চান, তাহলে কিন্তু আপনাদের হতাশ হতে হবে। কারণ জীবজন্তু আপনারা দেখতে পাবেন কি না সেটা নির্ভর করছে সঠিক জায়গা এবং সঠিক সময়ের উপরে। হঠাৎ করেই আমরা একজোড়া হরিণের দেখা পেলাম। এরপরেই আমরা হাতে পেলাম গরমাগরম ফ্রেঞ্চ ফ্রাইয়ের। আমরা এখন প্রবেশ করলাম বড় চ্যানেল থেকে সংকীর্ণ চ্যানেলে। এই ছোট চ্যানেলটির নাম হলো বনদেবী ভরানী। যেহেতু এখন ভাটা চলছে, সেই জন্য বন্য পশু পাখি দেখতে পাওয়ার প্রবণতাও অনেকটাই বেড়ে যায়। এই চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলাদাই রোমাঞ্চ অনুভব করছিলাম। এই খাড়ির মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা কিছু বাদর এবং একটি বড় মাপের গোসাপের দেখা পেয়েছিলাম। আমরা এখন যে চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি সেটি হলো সুন্দর খাল, আর এটি হলো বিখ্যাত হেতালের জঙ্গল। এই হেতালের জঙ্গলের মধ্যেই কিন্তু
বাঘিনী তার বাচ্চাদের লুকিয়ে রাখে। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমরা এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছি তার নাম হলো গাজী খালি, আর বাদিক দিয়ে যে চ্যানেলটি চলে যাচ্ছে সেটি গিয়ে রায়মঙ্গল নদীর সাথে মিশছে। এই রায়মঙ্গল নদীর বিপরীত প্রান্তেই অবস্থিত বাংলাদেশের খুলনা জেলা। এরপর আমরা এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্পে। বৃষ্টিকে সাথে নিয়েই আমরা এখন দোবাকি ক্যাম্পটি ঘুরে দেখব। এটি হলো দোবাকি ক্যাম্পের ক্যানোপি ওয়াক। এটির দৈর্ঘ্য প্রায় 500 মিটার। এই দোবাকি ক্যাম্প থেকে কিন্তু বন্য পশু পাখি দেখার ভালো একটা সুযোগ থাকে, তবে বৃষ্টি হবার দরুন এখন আর সেই সম্ভাবনা নেই বললেই চলে। এই ক্যানোপি ওয়াকের ডান দিকের জায়গাটিতে হরিণের ব্রিডিং করানো হয়। দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে এই রকম দৃশ্য ধরা পড়ে। দোবাকি ক্যাম্পটি ঘুরে এবার আমরা ক্যাম্পের এক্সিট গেটের দিকে রওনা দিলাম। ঘড়িতে সময় দুপুর 1টা। সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল গরম ভাত, মুগের ডাল, আলুর চিপস, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ মাছ ভাজা, দই ইলিশ, আর শেষ পাতে ছিল আমের চাটনি এবং পাঁপড়। মধ্যাহ্নভোজন শেষ হওয়ার পরেই আমাদের লঞ্চটি এসে পৌঁছালো পঞ্চমুখীতে। এই পঞ্চমুখী হলো 5টি নদীর মিলনস্থল। ডান দিকে দুখানা রিভার আছে, একটা দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট এখানে এইটা খনা, ডান দিকে দুখানা বিদ্যা, চলা বিদ্যা, আর সামনে গিয়ে আরো দুখানা পড়বে মাতলা, হেলো ভাঙা। তাহলে মাতলা আর বিদ্যা হচ্ছে মেন রিভার, আর এগুলো কিন্তু ব্রাঞ্চ, শাখা নদী। এই শাখা নদীগুলো মিট করেছে সামনে গিয়ে, এটাই পঞ্চমুখী রিভার বলছি আমরা। বর্ষার সময় এই পঞ্চমুখী অতিক্রম করা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস। ঘড়িতে সময় বিকেল 5টা। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম পাখিরালয়। এই পাখিরালয় মার্কেটের মধ্যেই পসরা নামক একটি দোকান আছে, যেখান থেকে সব থেকে ভালো কলসি ফুলের মধু পাওয়া যায়। সময় সন্ধে 6:30। আমাদের আজকের বিকালের টিফিনে ছিল চিকেন পকোড়া। ঘড়িতে সময় সন্ধ্যে 7টা। আমরা টুকটাক কিছু কেনাকাটি করার জন্য পাখিরালয় মার্কেটে গিয়েছিলাম। সময় রাত 9টা। আজকের নৈশ ভোজে ছিল ফ্রাইড রাইস এবং চিকেন কারি। সুন্দরবন ইলিশ উৎসবের আজ আমাদের শেষ দিন। সময় সকাল 8:30। আজ আমরা গোসাবাতে বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে পুনরায় সোনাখালীতে ফিরব। যাত্রা শুরুর খানিক পরেই আমাদের প্রাতরাশে দেওয়া হলো নান এবং ছোলার ডাল। আমরা এখন এসে পৌঁছালাম গোসাবাতে। প্রথমেই আমাদের গন্তব্য বেকন বাংলো। 1932 সালের 29শে ডিসেম্বর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবাতে পদার্পণ করেছিলেন। 30 এবং 31শে ডিসেম্বর এই 2 দিন তিনি এই বাংলোটিতে ছিলেন। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। এরপর
আমরা এক প্রকার প্রায় ভিজেই হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে অগ্রসর হলাম। কিন্তু সেখানে গিয়ে বাংলোটি বন্ধ থাকায় আমরা এক প্রকার প্রায় হতাশই হয়েছিলাম। সুন্দরবন ইলিশ উৎসবের শেষ দিনের মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি, সালাড এবং চিকেন কারি। সুন্দরবনের মানুষের অনিশ্চিত এবং সংগ্রামমুখর জীবনযাত্রা আমাদের মনে দাগ কাটলেও সময়ের সাথে সাথে শহরের বাস্তবমুখী কর্মব্যস্ততার মধ্যে সব কিছু কেমন যেন ফিকে হয়ে যায়। কিন্তু সুন্দরবনের সেই মানুষগুলোর অবস্থা কোনোদিনও পরিবর্তন হয় না। ঘড়িতে সময় দুপুর 2:15। আমরা সোনাখালী ঘাটে পৌঁছে আমাদের এইবারের সুন্দরবন সফর শেষ করলাম। আমাদের সুন্দরবন ভ্রমণে ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত জনপ্রতি খরচ পড়েছিল 3,300 টাকা করে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়।